মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, বা যেটাকে আমরা সংক্ষেপে এমএইচসি বলি, অথবা এটাকে এইচএলও বলি, সেটা নিয়ে আমরা জানবো। বাট এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা প্রোটিন না, অনেকগুলো প্রোটিন মানে। সো এই জিনিসগুলো হচ্ছে প্রোটিন মলিকিউলস, যেগুলা আমরা পড়ে আসছিলাম যে অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেলগুলো থাকে এ পি সি, অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেল, সেই সেলের সেটা হইতে পারে ম্যাক্রোফেজ, অথবা হইতে পারে ডেনড্রাইটিক সেল, অথবা বি লিম্ফোসাইটও হইতে পারে। সো এই সকল এর গায়ে এভাবে আমি ধরলাম যে সাপোজলি এটা হচ্ছে একটা এমএসসি মলিকিউল। সো আমি ধরলাম যে এটা এমএসসি মলিকিউল, সেটা হইতে পারে এমএসসি ক্লাস 1 বা ক্লাস 2, ডিপেন্ডিং অন এটা কি কার সাথে ইন্টারাকশন করতেছে, এটা কি CD4+ এর সাথে ইন্টারাকশন করতেছে নাকি CD8+ এর সাথে ইন্টারাকশন করতেছে। যদি CD4+ এর সাথে করে তাহলে সেটা এমএসসি ক্লাস 2 হবে, কারণ আমি রুল অফ 8 বলছিলাম, এখানে এমএসসি ক্লাস 2 হবে, কারণ 4 × 8। আর যদি হচ্ছে CD8 হয় তাহলে সেটা এমএসসি ক্লাস 1 এর সাথে ইন্টারাকশন করবে, যেটা হচ্ছে 8 অক্ষে 8। সো আলটিমেটলি আমাদের 8 বানাইতে হয়। আচ্ছা যাই হোক, এখন তো এই যে এমএসসি মলিকিউল, এই জিনিসটা একটা প্রোটিন যেটা হচ্ছে সেল সারফেসে থাকে। এমএসসিকে আমরা নর্মালি 3 ভাগে ভাগ করি, আচ্ছা এমএসসি ক্লাস 1 আছে, এমএসসি ক্লাস 2 আছে, এগুলো ক্লাস কিন্তু, হ্যাঁ ক্লাস 2, আর এমএসসি ক্লাস 3 আছে। তো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা, ক্লাস 1 আর 2 এগুলো তো সেল সারফেসে থাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের, বাট ক্লাস 3 যেটা, এটা হচ্ছে প্লাজমা, ব্লাডের যে প্লাজমা থাকে সেখানে ফ্রি, ঠিক আছে। এবং এমএসসি ক্লাস 3 যে প্রোটিনগুলো, তার মধ্যে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট পড়ছিলাম না, কমপ্লিমেন্ট প্রোটিন, সেই কমপ্লিমেন্ট প্রোটিনের মধ্যে C2, C4, তারপরে টিস্যু নেক্রোটিং যে ফ্যাক্টর ছিল আলফা, এগুলা, এই যে প্রোটিনগুলো দেখতেছি, বা প্রোপারডিন, ফ্যাক্টর বি, এই যে কমপ্লিমেন্টগুলো ছিল, আর এটা তো একটা সাইটোকাইন। সো এই জিনিসগুলাই হচ্ছে এমএসসি ক্লাস 3, এবং এগুলো আলটিমেটলি আমাদের সাইটোকাইন্স হিসেবে, বা আমরা বলতে পারি কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট ফিক্সেশনে বা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে বা ইনফ্ল্যামেটরি বিভিন্ন সিগন্যালিংয়ে কিন্তু হেল্প করে। সো এমএসসি ক্লাস 3 হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, যেটা এমএসসি ক্লাস 1 আর 2 এর মাঝে থাকে। হাউএভার এই জিনিসগুলো তাহলে প্রোটিন, এটা আমরা বুঝলাম। এখন এটার নাম কেন মেজর হইল? কারণ হচ্ছে কিছু মাইনরও কিছু ক্লাস আছে, বাট আমরা মেইনলি মেজর নিয়ে আলোচনা করব, কারণ এই মেজর মলিকিউলগুলা হচ্ছে, মনে রাখবা একটা জিনিস আমি বলে রাখি, হিস্টোকম্প্যাটিবিলিটি বুঝতে হলে এটা বোঝা লাগবে। যেমন ধরো আমি ধরলাম এই যে একজন পার্সন, তো এই যে পার্সনটা, এই পার্সনটা কী করলো, এই যে আরেকজন পার্সন, তো এই পার্সনটা অর্গান ট্রান্সপ্লান্ট করবে। কি করবে? অর্গান ট্রান্সপ্লান্ট। আমি ধরলাম কিডনি দিবে, এই পার্সনের কিডনি এই পার্সনকে দিয়ে দিবে। তো এই যে কিডনি ট্রান্সপ্লান্ট করবে, এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমরা যে কাজটা করি, কারণ আমি ধরলাম এই পার্সনটা আর এই পার্সনটা, এদের আলাদা আলাদা কিন্তু কি থাকে, এমএসসি থাকে, এমএসসি। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে আসি যে HLA, এই টার্মটা কি? HLA হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। অ্যাকচুয়ালি লিউকোসাইট মানে এই লিউকোসাইট, তো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। তো এটা কেন হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন বলা হয়? এটা আর এমএসসি সেম জিনিস, বাট এমএসসি তো একটা খরগোশের ক্ষেত্রেও থাকতে পারে, বা সব কিছুর ক্ষেত্রেই থাকতে পারে, একটা তেলাপোকার ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু এই হিউম্যানের যে এমএসসিটা, সেটাকে এইচএলই বলা হয়। মানে হিউম্যানের এমএসসি আর একটা নাম, আমরা এমএসসিও বলতে পারি, এইচএলও বলতে পারি, এই জন্যই কিন্তু সাথে হিউম্যান আছে। কেন এটাকে এইচএলই বলা হইল? কারণ লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেলস, এগুলার গায়ে, এগুলার সেল সারফেসে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই এমএসসি আইডেন্টিফাই করা হয়েছিল, এমএসসি মলিকিউল বা প্রোটিন মলিকিউল, এই জন্য এটাকে এইচএলও বলা হয়। তবে পরবর্তীতে অন্য সেলের সারফেসেও পাওয়া গেছে। আচ্ছা, সো এই জিনিসটা গেল। এখন যে জিনিসটা জানতে হবে সেটা, আমি 2টা পার্সনের উদাহরণ দিতেছিলাম, যে এই যে 1 নম্বর পার্সন, এই যে 2 নম্বর পার্সন। তো এই 2টা পার্সনের মধ্যে আমি চাচ্ছি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করবো এই পার্সন থেকে এই পার্সনে। তাহলে এই কিডনি যে ট্রান্সপ্লান্ট করব, মনে রাখবো যে এই পার্সনটার যে এমএসসি বা HLA, এই এমএসসি তৈরির জন্য, মনে রাখবো এমএসসি তৈরির জন্য এমএসসির 3টা ক্লাস আছে। এগুলো তৈরির জন্য যে জিন দেয় সেটাকে আমরা বলি এমএসসি জিনস। কি বলি? এমএসসি জিনস বা HLA জিনস। তো এই জিনগুলার কারণেই এগুলো তৈরি হয়, কারণ আলটিমেটলি মানে আমাদের যে
নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, এবং ক্রোমোজোমের মধ্যে মনে রাখবা 6 নম্বর যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে 6 নম্বর ক্রোমোজোম, 6 নম্বর ক্রোমোজোমের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই জিনগুলো থাকে, এমএসসি জিন্সগুলো, এবং এই এমএসসি জিন্সগুলো থেকে এমএসসি তৈরি হবে। এবং এখানে বাবার ম্যাটারনাল বা প্যাটার্নাল দুইটারই কম্বিনেশন থাকবে, বা দুইটার থেকেই কিন্তু কম্পোনেন্টস থাকবে এই 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 জিন্সের মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এমএসসি তৈরি হবে এই এমএসসি জিন থেকে, তাহলে আমি হচ্ছে যে কাজটা করি, আমি এই পার্সেন্টের নাম দিলাম এ, এই পার্সেন্টের নাম দিলাম বি। সো এই এ আর বি পার্সেন্টের আমার কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে অবশ্যই এই সেলের টাইপিং বা এমএসসি ম্যাচিং করতে হয়। এবং এমএসসি ম্যাচিং এই কারণে করতে হয় যে যার এমএসসি, ধর আমি এ পার্সেন্টার এমএসসির সাথে বি পার্সেন্টার এমএসসি করলাম, এ পার্সেন্টার সাথে ডি পার্সেন্টার করলাম, ই পার্সেন্টার করলাম, কিন্তু আমি দেখলাম যে এ পার্সেন্টার সাথে বি পার্সেন্টার এমএসসি সব থেকে বেশি মিলে। একেবারে তো মিলবে না, কারণ একেবারে মনে রাখবা শুধুমাত্র আইডেন্টিক্যাল টুইন এর সাথেই একেবারে এমএসসি ম্যাচিং হবে, বাট তা বাদে কারোর সাথে এমএসসি কখনোই কমপ্লিট ম্যাচিং হবে না। বাট যাদের সাথে খুব ক্লোজ ম্যাচিং হয় বা অনেকটা মিলে যায়, আমি শুধু তাদের মধ্যে কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টেশন করব। সো এই জন্য এমএসসি ম্যাচিং বা ইসেলের টাইপিং এগুলো করা হয়। সো যখন ওই যে এমএসসি ম্যাচিংটা অনেক, এই জন্য এটাকে আমরা বলি হিস্টো কম্প্যাটিবিলিটি, অর্থাৎ আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় যে নিবে বা রিসিপেন্ট যে আর যে হচ্ছে ডোনার, এদের মধ্যে আমরা কী করি, এইচএলএ ম্যাচিং বা এমএসসি মানে ম্যাচিং করি, এবং এগুলো ম্যাচিং করার মাধ্যমে আমরা দেখি যে সেগুলো কতটা হিস্টো কম্পিটেবল মানে মিল, হিস্টো মানে টিস্যু, সো এগুলো কতটা কম্পিটেবল। সো এই জন্য এটার নাম হিস্টো কম্পিটেবিলিটি। আর কমপ্লেক্স মানে অ্যাকচুয়ালি এমএসসির স্ট্রাকচারে আমরা দেখবো যে এমএসসি কিন্তু একটা প্রোটিনের তৈরি না, এখানে বেশ কিছু প্রোটিনের কম্বিনেশন থাকে। সো যেহেতু এখানে অনেকগুলো স্ট্রাকচারের কম্বিনেশন থাকে, পেপটাইডের কম্বিনেশন থাকে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, সো এখন আমরা অনেক কিছুই জানছি, এখন আমরা চলো একটু মেইন ডিসকাশনে যাই যে এগুলো হচ্ছে ক্লাস্টার অফ জিনস। হ্যাঁ, এই মানে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে এমএসসি যেগুলা, এমএসসি কমপ্লেক্স যেটা, এমএসসি মলিকিউল যদি আমরা বলি, সেগুলো প্রোটিনের স্ট্রাকচার, বাট এগুলো আলটিমেটলি তৈরি হইতেছে তো জিনের কারণেই। সো এটাকে আমরা বলতেছি যে ক্লাস্টার অফ জিনস লোকেটেড অন দ্য শর্ট টার্ম। হ্যাঁ, আমরা জানি ক্রোমোজোমের শর্ট টার্ম থাকে, লং টার্ম থাকে, তো শর্ট টার্মের ক্রোমোজোম 6 যেটা, ক্রোমোজোম 6 শর্ট টার্মে মেইনলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমরা পাই। আচ্ছা, এই জিন্সগুলো আমরা পাই। এখন দ্য প্রোডাক্টস অফ জিন্স অফ এমএসসি আর কল্ড এমএসসি অ্যান্টিজেন্স। কারণ দেখো মানে এই জিনের ফলে যে জিনিসগুলা, মানে অ্যান্টিজেন যদি বলে, আচ্ছা এমএসসি বললে তুমি এই ডেফিনেশনটা বলবা, আর অ্যান্টিজেন যদি বলে তাহলে ওই মলিকিউলস বা প্রোটিনসগুলোর কথা তুমি এখানে বলবা। তাহলে আলটিমেটলি জিন থেকে যে প্রোডাক্টটা আমি পাচ্ছি সেটাই তো প্রোটিনটা পাচ্ছি, এটাই। এখন আসো যে আমরা বলছিলাম যে 3টা ক্লাস আছে, এমএসসি ক্লাস 1, ক্লাস 2 আর হচ্ছে ক্লাস 3। তো ক্লাস 3 যেটা এত ভিন্ন কমপ্লিমেন্ট C2 C4 প্রোপার্টিন ফ্যাক্টর বি বা হচ্ছে আমাদের টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর, ঠিক আছে। এখন এগুলা প্লাজমাতে ফ্রি থাকে এবং এগুলা এমএসসি ক্লাস 3 জিন্স থেকে তৈরি হয়। আর ক্লাস 1 যেটা এটা ক্লাস 1 জিন্স থেকে তৈরি হবে, এবং এটা কোথায় প্রেজেন্ট থাকে খুবই ইম্পর্টেন্ট, অল নিউক্লিয়েটেড সেলস, এবং প্লেটিলেটসও থাকে, প্লেটিলেটস। আচ্ছা, সো অল নিউক্লিয়েটেড সেলস, এই কথা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, না জানলে হবে না। কারণ আমরা দেখবো যে এমএসসি ক্লাস 2 যেটা, এটা শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে থাকে, যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, তারপরে বি লিম্ফোসাইট মানে বি সেল যেটা, তারপরে ডেনড্রাইটিক সেল, স্প্লিনে, ল্যাঙ্গারহ্যান্স সেলসে, ঠিক আছে, অন দ্য স্কিন, মানে ল্যাঙ্গারহ্যান্স সেলস তো স্কিনে থাকে, সো সেখানে বা স্প্লিনে এই যে সেলসগুলো আছে, মানে ডেনড্রাইটিক সেলস স্প্লিনে বা ল্যাঙ্গারহ্যান্স সেলসে যেগুলো আছে সেগুলোতে হচ্ছে থাকতে পারে সারফেসে, এবং ওইগুলোর অবশ্যই সেল সারফেসে থাকে, আর এগুলো নিউক্লিয়েটেড সেলসে থাকে, সেল সারফেসে থাকে, এটাও সেল সারফেসেই থাকে। সেল সারফেস বলতে এই যে সেল এই সারফেসে থাকে। আচ্ছা, সো এই জিনিসগুলো গেল। আর এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এমএসসি ক্লাস 1 জিনে কী কী জিন আছে। আনসার হচ্ছে এটার এমএসসি ক্লাস 1 যেটা, এটার যে জিনগুলো সেগুলোকে আমরা বলতে পারি এই সেলে এ, এই সেলে বি, এই সেলে সি, এভাবে। আর এগুলোকে ভাগ করতে পারি, মানে ক্লাস 2 এর জিনগুলোকে এই সেলে ডিপি, এই সেলে ডিকিউ, এই সেলে ডিআর। সো আলটিমেটলি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা বুঝতে পারতেছি যে ক্লাস 1-এর এই যে সো এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের জিন। আচ্ছা, এখন আসা যাক যে আমরা যে কথাটাতে আসবো, আমরা ফাংশনটাতে আসার আগে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। যে মনে রাখতে হবে আমাদেরকে যে ফার্স্ট কথা, যে এরা কিসে থাকে, শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6, রাইট? এটা ফার্স্ট পয়েন্ট, এটা আমাদের জানতে হবে।
সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্সনের ইচ পার্সনের দুইটা কি থাকে, দুইটা হ্যালোটাইপ থাকে। হ্যালোটাইপ মানে প্রত্যেকটা পার্সনের দুইটা হ্যালোটাইপ থাকে, অর্থাৎ টু সেট অফ দেস জিন্স থাকে, টু সেট অফ দেস জিন্স। কারণ আমি আগেই বলছি যে ম্যাটার্নাল বা প্যাটার্নাল দুইটা জায়গা থেকে আসে, সো দুই সেট অফ জিন্স থাকে, সো টু হ্যালোটাইপস মানে দুই সেট অফ জিন্স থাকে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবা যে এটা পলিমরফিজম থাকে। এটা বলতে কি বোঝায় যে ক্লাস 1 এবং ক্লাস 2 যে এমএসসি এদের অনেকগুলা হচ্ছে কি থাকে, অ্যালিলস থাকে। অর্থাৎ আমরা বলছি না যে আমরা জিনগুলোকে ভাগ করছি এ বি সি, আবার দেখবো বি এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন ধরো B27। সো এই যে অনেকগুলা বিভিন্ন ফর্ম থাকতেছে, বিভিন্ন ফর্মস অফ জিন্স, যেগুলোকে আমি বলতেছি হচ্ছে মানে অ্যালিলস, বিভিন্ন অ্যালিলস থাকতেছে, এটাকে আমরা বলেছি পলিমরফিজম থাকে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কোডমিনেন্ট হয়, কোডমিনেন্ট অর্থাৎ এটা বলতে বোঝায় যে বোথ প্যাটার্নাল এবং ম্যাটার্নাল জিন্স কিন্তু মানে এখানে ইনভলভ থাকে। হ্যাঁ, আচ্ছা, এই সেম কথাটাই কোডমিনেন্ট। এবং তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এরা অ্যালো অ্যান্টিজেনিক। ঠিক আছে, কারণ তারা কিন্তু অ্যালো অ্যান্টিজেনিক এই কারণে বলা হয়, কি বললাম, অ্যালো অ্যান্টিজেনিক। এরা কেন অ্যালো অ্যান্টিজেনিক বলা হয়? কারণ এখানে যে পয়েন্টটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে যে এরা কিন্তু সেম স্পিসিস। আমি বললাম এই যে একটা মানুষ, এই যে একটা মানুষ, এই দুইটা মানুষের মধ্যে কিন্তু এরা ভ্যারি করবে। সো যেহেতু এরকম করে তাই এরা অ্যালো অ্যান্টিজেনিক, সেম স্পিসিসের মানুষের মধ্যেও এদের ভ্যারিয়েশন হবে। আসো, এরপরে হচ্ছে 6 নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো যে এরা কিন্তু মানে এই এমএসসি জিন্স থেকে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো এমএসসি মলিকুলস বা অ্যান্টিজেন তৈরি হচ্ছে, এবং সেগুলো অবশ্যই প্রোটিন ইন নেচার। ঠিক আছে, এবং HLA1 মানে HLA A B তারপর হচ্ছে সি, এই যে জিনগুলা এগুলো কিন্তু এই ক্লাস 1 মানে এমএসসি অ্যান্টিজেন কিন্তু এগুলা তৈরি করে, মানে এই জিনগুলা কিন্তু এমএসসি ক্লাস 1 তৈরি করে। আর আমরা আগে বলে আসছি যে যে এমএসসি ক্লাস 2 যেটা, দেখো এমএসসি ক্লাস 2তে কী কী জিন থাকে, HLA D, মেইনলি HLA D জিনই থাকে। তো এটার আবার বিভিন্ন কিন্তু লোকাই, মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা বুঝতে হবে যে HLA D এইটা হচ্ছে জিন, তো HLA D এর আবার বিভিন্ন আচ্ছা, সো HLA D যেটা, এটা আবার বিভিন্ন লোকাই থাকে, এই যেমন P Q R, সো এরকম বিভিন্ন আবার ভ্যারিয়েশন থাকে। যে HLA D হচ্ছে মেইনলি জিনটা, তো এটা আবার বিভিন্ন লোকাই থাকে। সো লোকাই মানে কি, যেখানে জিনটা অবস্থান করে, সো সেগুলো আমরা বিভিন্ন নাম দিই। সো সেই অনুযায়ী আমরা DP DQ DR এভাবে বলতেছি। বাট মেইনলি এখানে যে ABC থাকে, কিন্তু এখানে কিন্তু মাত্র একটা জিনই থাকে HLA D, সেটাকে আবার আমরা 3টা লোকাই অনুযায়ী ভাগ করি, 3টা ভাগে। সো এবং HLA 3 যেটা, এটাকে আবার আমরা জিন যদি ভাগ করতে চাই তাহলে এটাও HLA B আর HLA D, এই দুইটা HLA B আর HLA D, এই দুইটা জিনের মাঝে একটা জিন আছে যেটা আমরা চিন্তা করি যে মাঝে যে জিনগুলো আছে সেগুলো হচ্ছে এই ক্লাস 3কে প্রডিউস করে। সো এইগুলো হচ্ছে কিছু বেসিক কথা যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে তোমাদের জানা উচিত। এরপরে চলে আসো মেইন কথায়, সেটা হচ্ছে এই HLA যেটা মানে এমএসসি যেগুলো, এমএসসির ফাংশনটা কি? ফাংশন খুব ইম্পর্টেন্ট, নজর দাও। রেকগনিশন অফ সেলফ অ্যান্ড নন সেলফ, অর্থাৎ আমাদের মানে সেলফ রেকগনিশন কিন্তু করতে এটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, যে এটা কি নিজের বডির অ্যান্টিজেন নাকি অন্যের বডির অ্যান্টিজেন। সো এটাও কিন্তু এমএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর আসো যে অ্যান্টিজেন রেকগনিশন বলতে অবশ্যই আমরা কি জানি যে অবশ্যই মনে রাখবা এটা প্রোটিন বা পেপটাইডের সাথে এটা বাইন্ড করে। এমএসসি অলওয়েজ বাইন্ডস টু পেপটাইড, অর্থাৎ এই যে এমএসসি একটা প্রোটিন, তো এমএসসি প্রোটিনটা অবশ্যই এখানে অ্যান্টিজেনটা কী হইতে হবে, অ্যান্টিজেনটা এটা হচ্ছে অবশ্যই প্রোটিন বা পেপটাইড হইতে হবে, পেপটাইড বা প্রোটিন যেটা আমরা বলতেছি। সো এটা হইতে হবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু পরবর্তীতে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে এইভাবে থাকে, এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে থাকে, এবং এখানে টি সেল থাকে, এবং টি সেল রিসিপ্টর এখানে থাকে, টি সেল রিসিপ্টর এখানে অ্যান্টিজেন থাকে। সো এদের মধ্যে ইন্ট্রাকশন হয়। সো এভাবে অ্যান্টিজেন রেকগনিশন হেল্প করে। এইগুলো নিয়ে আমি অনেক কথা বলছি প্রিভিয়াস ভিডিওতে, এগুলো দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অটোইমিউন ডিজিজের সাথে এটা অ্যাসোসিয়েটেড। আমরা দেখবো অনেক অটোইমিউন ডিজিজের সাথে এটা অ্যাসোসিয়েটেড। আমরা দেখবো যে হচ্ছে এমএসসি যেহেতু ইনহেরিটেড থাকে, জন্মগত থাকে, তাই এগুলো বিভিন্ন অটোইমিউন ডিজিজ, অর্থাৎ নিজের বডির বিরুদ্ধেই
যখন নিজের বডির বিরুদ্ধে যখন ইমিউন সিস্টেম নিজের বডির অ্যান্টিজেনগুলোকে নন সেলফ হিসেবে ধরে নেয়, ডিফেক্ট থাকে এমইসিতে, তখন দেখা যায় যে অটোইমিউন ডিজিজ হইতে পারে। এবং অর্গান ট্রান্সপ্লান্টেশনের রোল আছে, সেটা তো আগেই বলে নিছি যে হচ্ছে এই সেলে টাইপিং বা টিস্যু টাইপিং কিন্তু করে নিতে হবে। যাদের মধ্যে সবথেকে ভালো ম্যাচিং আছে তাদের মধ্যে আমি হচ্ছে গিয়ে এটা করব, মানে কী করব, আমি হচ্ছে তাদের মধ্যে অর্গান ট্রান্সপ্লান্টেশন করব। তো এমএসসি রেস্ট্রিকশনস একটা টার্ম আছে, ফার্স্ট আমি এটা নিয়ে একটু কথা বলি। এমএসসি রেস্ট্রিকশনস মানে হচ্ছে যে সহজ কথা বা মেন কথা এটা যে CD4+ যেটা, এটা হচ্ছে এমএসসি ক্লাস 2 যেটা এটার সাথে হচ্ছে মানে এটার সাথে ইন্টারাকশন করবে। আর CD8 যেটা, এটা হচ্ছে এমএসসি ক্লাস 1 যেটা, এটার সাথে ইন্টারাকশন করবে, কারণ ওই রুল অফ 8 আমি বলছিলাম। সো এটাই মেইন কথা, ঠিক আছে। মানে এমএসসি 2টা CD4+ জন্য রেস্ট্রিক্টেড, আর এমএসসি 1টা CD8+ জন্য রেস্ট্রিক্টেড। সো এটা হচ্ছে মেইন কথা। দেখো, দ্য এবিলিটি অফ টি সেলস টু রিকগনাইজ অ্যান্টিজেন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাসোসিয়েশন অফ অ্যান্টিজেন উইথ ইদার ক্লাস 1 অর ক্লাস 2। এটা তো হইতে হবে যে অ্যান্টিজেন যেটা, সেটা আইদার ক্লাস 1-এর সাথে মানে ব্যাপারটা হচ্ছে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সো এখানে আমি ধরলাম এমএসসি মলিকিউল আছে, সো এমএসসি মলিকিউলের সাথে আইদার এটা ক্লাস 1 অথবা ক্লাস 2 এমএসসি মলিকিউল হইতে হবে, এবং এখানে অ্যান্টিজেনটা বাইন্ড করবে, এবং তারপরে এটা টি সেলের এই যে টি সেল, সেই টি সেল রিসেপ্টরের কাছে এটা যাবে বা প্রেজেন্ট হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে আমাদের টি হেল্পার সেল, এখানে হচ্ছে একটা মানে টি হেল্পার সেল যদি হয়, তাহলে এখানে এই যে এখানে একটা প্রোটিন টাইপের বা একটা মানে কম্পোনেন্ট থাকে, যেটাকে আমরা CD4+ বলতে পারি, বা এটা আমি ধরলাম যে যদি অন্য ক্ষেত্রে কিন্তু এটা CD8+ও হইতে পারে। সো এখানে একটা কম্পোনেন্ট থাকে। সো এই যে এমএসসি, এটা এখানের সাথে ইন্টারাকশন করবে। সো এখন এমএসসি যদি এটা 1 হয়, তাহলে এখানে CD8-এর সাথে 8 হইতে হবে, আর যদি এমএসসি 2 হয় তাহলে এখানে CD4 হবে। সো এটাই হচ্ছে কথা। তো এই বিষয়গুলো আমি অনেক আগে আলোচনা করছি, সেটাই এমএসসি রেস্ট্রিক্টেড। আচ্ছা, এই যে যেমন দেখো, CD4+ টি হেল্পার সেল রেকগনাইজ অ্যান্টিজেন্স হুইচ আর প্রেজেন্টেড উইথ ক্লাস 2, আর CD8 হচ্ছে বা সাইটোটক্সিক যে টি সেল, সেটা কিন্তু রেকগনাইজ সে সকল অ্যান্টিজেনই রেকগনাইজ করবে যেটা হচ্ছে এমএসসি ক্লাস 1 দিয়ে হচ্ছে প্রেজেন্ট করা হবে। আচ্ছা, সো এই জিনিসগুলো গেল। এখন এমএসসি রেস্ট্রিকশনস আমরা পড়ে ফেলছি। এরপরে যে জিনিসটা জানতে হবে যে দেখো, আমরা তার আগে একটু 1 আর 2 এর মধ্যে একটু পার্থক্যটা পড়ে আসি। তো 1 আর 2 এর মধ্যে যখন পার্থক্য পড়বো, তোমাদের একটা জিনিস জানতে হবে, যে মনে রাখবা যে 1-এর যে স্ট্রাকচার, আচ্ছা এখানে অত ভালো ছবি আঁকার জায়গা আছে। আচ্ছা, 1 মানে টাইপ ক্লাস 1 যেটা আর ক্লাস 2 যেটা, এই দুটোর মধ্যে যে জিনিসটা তোমাদের একটু জানতে হবে, যে 1-এর যে স্ট্রাকচারটা, সেটাতে মানে ধরো বিভিন্ন এখানে যেমন আমি যদি বলি, দেখো ক্লাস 1-এ 1 পলিপেপটাইড চেইন থাকে এবং বিটা মাইক্রোগ্লোবিউলিন থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কিসে, ক্লাস 1-এ পলিপেপটাইড চেইন থাকে আলফা এবং বিটাই থাকে। যেমন এটার স্ট্রাকচারটা তাহলে কেমন হবে, মানে ব্যাপারটা এরকম কাইন্ড অফ, যে ধরো আমি একটু এই স্ট্রাকচারটা ছোট করে আঁকাই। ধরো এই যে স্ট্রাকচারটা দেখতেছো, এই পুরাটা হচ্ছে একটা মানে আলফা পলিপেপটাইড চেইন, আর এখানে হচ্ছে একটা কি আছে, এখানে এটা হচ্ছে একটা বিটা টু মাইক্রোগ্লোবিউলিন। এটাকে আমরা কি বলতেছি, বিটা টু মাইক্রোগ্লোবিউলিন। সো এই যে হচ্ছে পুরো স্ট্রাকচারটা, ঠিক আছে। এবং এই যে সাইটটা দেখতেছো, এই যে একটু মানে খাঁজ টাইপের, এটাকে আমরা বলি হচ্ছে পেপটাইড বাইন্ডিং সাইট। সো এখানে হচ্ছে পেপটাইড বাইন্ডিং সাইট, এটাকে আমরা বলি, হ্যাঁ। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন 2-এর যে স্ট্রাকচারটা, সেটাতে কি থাকে, সেটাতে হচ্ছে 2টা পলিপেপটাইড চেইন থাকে, একটা আলফা একটা বিটা। সো ধরো আমি সাপোজলি ধরলাম যে এটা আলফা আর ধরো এটা বিটা। সো এরকম 2টা চেইন থাকে এখানে, এবং আমি ধরলাম এটা হচ্ছে আলফা 1 কম্পোনেন্ট, এটা আলফা 2 কম্পোনেন্ট, এটা বিটা 1 কম্পোনেন্ট, এটা বিটা 2 কম্পোনেন্ট, ঠিক আছে, এরকম। এবং এখানে হচ্ছে পেপটাইড বাইন্ডিং যে সাইট, সেটা হচ্ছে এখানে বাইন্ড করে, এখানে পেপটাইড বাইন্ড করে, এই যে এই জায়গাটা 2টার মাঝে, এইখান দিয়ে এখানে হচ্ছে এই জায়গাটাতে বাইন্ড করে। সো এইগুলো হচ্ছে পেপটাইড বাইন্ডিং সাইট। মোটামুটি এতটুকু স্ট্রাকচার মনে রাখলেই হয়েছে, ঠিক আছে। এখন আসো যে আমরা জানলাম যে এমএসসি ক্লাস 2-তে 2টা পলিপেপটাইড চেইন থাকে, এবং এখানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয়, এবং এটা অল নিউক্লিয়েটেড সেলে থাকে, এবং এপিসি দ্বারা অ্যান্টিজেন প্রেজেন্ট করা হয় এখানে, এবং এখানে হচ্ছে
ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, বি সেল, এগুলো তো অবশ্যই প্রফেশনাল এপিসি, এবং এগুলো দ্বারাই সারফেসে এটা প্রেজেন্ট করা হবে। এবং এটা হচ্ছে কিসে থাকে, এটা মেইনলি হচ্ছে ম্যাক্রোফেজ এবং বি সেল, ডেনড্রাইটিক সেল, এগুলো দ্বারা হচ্ছে প্রেজেন্ট হয়, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর এখানে হচ্ছে এটাও প্রফেশনাল হচ্ছে গিয়ে কী বলে, প্রফেশনাল যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেখানেও থাকে এবং অল নিউক্লিয়েটেড সেলেও থাকে, বাট মেইনলি অল নিউক্লিয়েটেড সেলটা মেইনলি আমরা বেশি হাইলাইট করবো। আর এখানে হচ্ছে মেইনলি প্রফেশনাল যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেগুলোতে মেইনলি মানে ক্লাস 2ই থাকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়েটেড সেলে মেইনলি ক্লাস 1 থাকে। আচ্ছা, এবং এটা হচ্ছে CD8+ সাথে, এটা CD4+ সাথে, এটা কোডমিনেন্ট, এটাও কোডমিনেন্ট। আচ্ছা, মানে মাদার ফাদার দুইটা থেকেই হচ্ছে গিয়ে এদের জিন এর বিষয়টা আসে। এবং A3 যে রিজন সেটা হচ্ছে CD8 সাথে বাইন্ড করে, আর এটা তো হচ্ছে B2 যে রিজন সেটা CD4 সাথে বাইন্ড করে। আচ্ছা, এখানে এটা বলতে কি বোঝাইছে, এটা বলতে যেটা বোঝাইছে, দেখো এখানে এই যে রিজনটা না, এটা ছিল A3, আর এটা ধরো সাপোজলি এটা হচ্ছে মানে A3 বলতে α3, এটা α1, এটা α2। সো এই যে রিজনটা, এই রিজনটা হচ্ছে বাইন্ড করবে CD8 সাথে ক্লাস 1 আর এই যে β2 রিজনটা, এই রিজনটা বাইন্ড করবে CD4 সাথে। এটা হচ্ছে বাইন্ড করবে CD8+ সাথে। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, সো স্ট্রাকচারটা যদি একটু মাথার মধ্যে গেঁথে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসো যে এই যে পেপটাইড বাইন্ডিং ক্লেফটের কথা আমরা বলে আসলাম না, যে এখানে ক্লাস 1 ক্ষেত্রে এখানে হচ্ছে পেপটাইড বাইন্ড করে, আর ক্লাস 2 ক্ষেত্রে এখানে পেপটাইড বাইন্ড করে। সো এই যে পেপটাইড যেখানে বাইন্ড করে সেই বাইন্ডিং এর ক্লেফটে তো পেপটাইড যুক্ত হবে। তো সাধারণত পেপটাইড বলতে ওই অ্যান্টিজেনটা মানে এমএসসির সাথে তো অ্যান্টিজেন যুক্ত হবে, সেটা পেপটাইড ইন নেচার হয় বা প্রোটিন ইন নেচার হয়। সো সেটা সাধারণত এমএসসি ক্লাস 1 যেটা, সেটা ছোটো সাইজের পেপটাইড সাথে নেয়। আর ক্লাস 2 যেটা, সেটা বড় সাইজের পেপটাইড বা তার মানে 10 থেকে 30 রেসিডিউসের যুক্ত পেপটাইড অথবা তার থেকে বড় পেপটাইড কিন্তু সাথে নিতে পারে। এবং এটা সাবটাইপের কথা যদি বলি, তাহলে আশা করি আমরা মনে থাকবে এগুলো। এখন আসলে যে বেশ কিছু ডিজিজ হইতে পারে, অটোইমিউন ডিজিজ, যে এই সেলে এর সাথে যেহেতু এগুলো জন্মগত, সো জন্মগতভাবে এই ডিজিজগুলো হইতে পারে ইনহেরিটেড অটোইমিউন ডিজিজ, এবং ইনফ্লামেটরি ডিজিজ হইতে পারে। যেমন ধরো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা হচ্ছে বিভিন্ন স্পাইনের যে বোনসগুলো আছে সেগুলোর প্রবলেম, সেগুলো ইনফ্লামেটরি প্রবলেম, রেইটার সিনড্রোম, পোস্ট গনোকক্কাল আর্থ্রাইটিস, জয়েন্টের প্রবলেম, এবং অ্যাকিউট অ্যান্টেরিয়র ইভাইটিস মানে হচ্ছে আমাদের যে আইবল থাকে, আইবলের যে মিডল লেয়ার যেটাকে ভাস্কুলার লেয়ার বলি, সেটা ইভুয়াল ট্র্যাক্টও বলি, সেখানে ইনফ্লামেশন হইলে ইভাইটিস। দেখো এই যে বিভিন্ন অ্যালিলস, কিন্তু কারণ আমি বলছিলাম যে একটা জিনের ডিফারেন্ট ফর্মকে আমরা বলি অ্যালিলস, যেমন B27 একটা ফর্ম, B47 একটা ফর্ম। সো এগুলোর ডিফিসিয়েন্সির কারণে কী কী ডিজিজ হয় এগুলো কয়েকটা মনে রাখতে পারো। তারপর হচ্ছে ধরো এই যে এখন আসো এই মানে ক্লাস 2 এর ক্ষেত্রে এই সেলে DR3, এই সেলে DR4, এই সেলে DR3 DR4 কম্বাইন্ড কী কী ডিজিজ হইতে পারে। SLE সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস একটা মানে অটোইমিউন ডিজিজ, মাইসথেনিয়া গ্রেভিস অটোইমিউন ডিজিজ, এটার ফলে ফ্লাসিড প্যারালাইসিস হয়, রাইট, ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস, গ্রেভস ডিজিজ, এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম হয়, কনজেনিটাল মানে অটোইমিউন হাইপারথাইরয়েডিজম, অটোইমিউন হেপাটাইটিস, তারপরে সিজোগ্রিনস সিনড্রোম। এটার ফলে যেটা হয় যে সিক্রেশন, যেগুলো সিক্রেটরি পার্ট আছে সেগুলো সিক্রেশন বন্ধ করে দেয়, যেমন ধরো স্যালাইভার সিক্রেশন হয় না, ফলে ড্রাই হয়, অনেক সব কিছু ড্রাই হয়ে যায়। তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস অটোইমিউন ডিজিজ, যেটা হচ্ছে জয়েন্টের প্রবলেম করে, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু এই ছেলে জিনগুলার ডিফেক্টের কারণে বা কনজেনিটাল প্রবলেমের কারণে, যেগুলো নিজেদের সেলফকে আইডেন্টিফাই করতে পারে না, ফলে ডিস্ট্রাকশন করে, সেলফের ডিস্ট্রাকশন করে, ফলে অটোইমিউন ডিজিজ হয়। আচ্ছা, এই জিনিসটা। আর এই ছেলের টাইপিং যেটা, এই ছেলের টাইপিং মানে ম্যাচিং করা আসলে, এবং এটা আমরা প্যাটার্নিটি টেস্টিংয়ের জন্য বা অ্যানথ্রোপোলজিক মানে হচ্ছে কালচার সোসাইটি এই সম্পর্কে ধারণা নিতে। আচ্ছা, তারপর হচ্ছে ফর এস্টাবলিশিং এই ছেলে অ্যান্ড ডিজিজ অ্যাসোসিয়েশন, যেমন ধরো এই যে বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে যেহেতু এই ছেলেটা ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আমরা সাধারণত অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে এটা হচ্ছে ডিটেক্ট করি বা টাইপিং করি। আচ্ছা, এখন আমি আরেকটা কথা এখানে বলি, এবং কী কী উপায় করা যায় ডিএনএ সিকোয়েন্সিং, এটা পিসের মাধ্যমে করা হয়, সেরোলজিক্যাল এসে মানে ব্লাড, এবং এটা গোল্ড স্ট্যান্ডার্ড। আগে চিন্তা করা হইতো, বাট এখন ডিএনএ সিকোয়েন্সিং গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং মিক্সড লিম্ফোসাইটিক কালচার টেকনিক, এইভাবেও কিন্তু করা যেতে পারে যদি এই দুইটা ফেল হয়, ফার্স্ট ডিএনএ সিকোয়েন্সিং আর সেরোলজিক্যাল এসে যদি ফেল হয় তাহলে এইভাবে করা যেতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে গেল। এরপরে আমি আলটিমেটলি একটা কথা একটু এই ভিডিওতে বলে আমি হচ্ছে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে আমরা টাইপ 5 হাইপার সেন্সিটিভিটি একটা কথা পড়ছিলাম না, টাইপ 5 হাইপার সেন্সিটিভিটি। সো এটা ওই যে আমরা বলছিলাম না যে টাইপ 5 হাইপার সেন্সিটিভিটি কোনগুলো, আমি বলছিলাম না, ধরো এটা হচ্ছে একটা থাইরয়েড এপিথেলিয়াল সেল। সো থাইরয়েড এপিথেলিয়াল সেল এটা, এখন এটার ভিতর থেকে কি হবে, এটার কাজ কি, এটা হচ্ছে আমাদের জানি আমাদের T3
তারপর T4, এই হরমোনগুলো আলটিমেটলি তৈরি করবে বা থাইরয়েড হরমোন যেগুলো। আমি জানছিলাম যে এইগুলার গায়ে রিসেপ্টর থাকে THS-এর জন্য, THS-এর জন্য এভাবে রিসেপ্টর থাকে। এখন এর বিরুদ্ধে কিছু অটো অ্যান্টিবডি তৈরি হয়। কি তৈরি হয়? অটো অ্যান্টিবডি। এই যে অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয় সেগুলো কী করে? THS-কে বাইন্ড করতে দেয় না, এগুলো এখানে বাইন্ড করে। ফলে THS তো বাইন্ড করতে পারবে না, এবং THS যদি বাইন্ড না করতে পারে, THS-এর কাজ হচ্ছে আমাদের এই হরমোনগুলোর সিক্রেশনকে কন্ট্রোলে রাখা, বেশি যাতে সিক্রেট না হইতে পারে। কিন্তু THS যখন বাইন্ড করতে পারবে না, তখন এই অটো অ্যান্টিবডিগুলো বাইন্ড করে কী করবে? এই T4, T3, T4-কে বেশি বেশি সিক্রেট করাবে এই সেল থেকে। ফলে যেটা হবে, বেশি বেশি কিন্তু হাইপারথাইরয়েডিজম হবে, বেশি বেশি হরমোন সিক্রেশনের কারণে, থাইরয়েড হরমোন সিক্রেশনের কারণে। সো এই যে কন্ডিশনটা, যে রিসিপ্টরকে ব্লক করে কাজ করতেছে, ডিসফাংশন করতেছে, মানে এই সেলের ডিসফাংশন করতেছে রিসিপ্টরকে ব্লক করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে, এই যে এক্সাম্পলটা দিলাম এটাই হচ্ছে টাইপ 5। হ্যাঁ, সো টাইপ 5 আর কিছু না, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা হচ্ছে যখন টাইপ 2 পড়ছিলাম না, টাইপ 2 কী পড়ছিলাম? টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। সো সেটার মধ্যে কিন্তু আমরা এটা পড়ছিলাম একটা মেকানিজমে, কিন্তু স্টিল ওইটার মধ্যে যে ওই ডিসফাংশনের লাস্টের পয়েন্টটা আমরা পড়ছিলাম, সেটাকে আমি আলাদা করে টাইপ 5 বলি, বাট এটা আসলে অতটা মানে স্টেবিলিস কিছু না। আরেকটা এক্সাম্পল আমরা পড়ছিলাম যে ধরো এটা হচ্ছে নার্ভ ইন্ডিংস, এখান থেকে অ্যাসিটাইলকোলিন এখানে বের হবে সিনেকটিভ ক্লেফটে, এবং পরে এখানে হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন থাকে বা মোটরিন প্লেট থাকে, এবং এখানে হচ্ছে রিসেপ্টর থাকে। কিসের জন্য? অ্যাসিটাইলকোলাইনের জন্য। এখন এই রিসেপ্টরগুলোও কী হয়? এই রিসেপ্টরগুলোতে অ্যাসিটাইলকোলাইন বাইন্ড করতে পারে না, এখানে বাইন্ড করা হচ্ছে অটো অ্যান্টিবডি, যেগুলো আমাদের বডি মানে নিজের জিনিসের বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, বাহির থেকে এটা আসা নেই। ফলে যেটা হবে যে এটা এখানে ব্লক করে রাখবে, অ্যাসিটাইলকোলাইন বাইন্ড করতে পারবে না, থেকে যাবে এবং প্যারালাইসিস হবে, উইকনেস হবে। সো এই যে জিনিসটা, এটাকে আমরা বলছিলাম মায়াস্থেনিয়া গ্রাভিস। কী বলছিলাম? মায়াস্থেনিয়া গ্রাভিস। সো এটা একটা অটোইমিউন ডিজিজ। সো মায়াস্থেনিয়া গ্রাভিস, গ্রেভস ডিজিজ, আগেরটার নামটা ছিল গ্রেভস ডিজিজ। সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যে ডিসফাংশনের কারণে হচ্ছে, রিসেপ্টর প্রবলেমের কারণে হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে টাইপ 5 হাইপার সেন্সিটিভ, যেটা 2 এরই একটা মানে একটা টাইপ আমি বলতে পারি, 2 এর মধ্যে একটা আলাদা জিনিস, এবং এটা একটা ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটির মধ্যেই ফেলা যায়, অ্যান্টিবডি ইমিডিয়েটেড। ঠিক আছে, কারণ এখানে অটো অ্যান্টিবডি তৈরি হইতেছে। সো আমি এই ভিডিওটাতে যদি এগুলো নিয়ে কথা বলা দরকার ছিল না, বাট এখানে হুট করে আমাদের মায়াস্থেনিয়া গ্রাভিস আর গ্রেভস ডিজিজের কথা দেখে ফেললাম, এই জন্য একটু এই কথাটা বলে ফেললাম। সো দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে আমরা ট্রান্সপ্লান্টেশন ইমিউনিটি নিয়ে কথা বলবো।